মেদিনীপুর শহরের বহুদিনের বর্জ্য সমস্যার সমাধানের লক্ষ্যে শহর লাগোয়া ধর্মা এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে ডাম্পিং গ্রাউন্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় 150 বছর ধরে জমে থাকা আবর্জনা প্রক্রিয়াজাত করে জৈব সরবরাহ প্রায় 150 বছর ধরে জমে থাকা আবর্জনা প্রক্রিয়াজাত করে জৈব সার সহ বিভিন্ন উপযোগী পণ্য তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে পৌরসভার তত্ত্বাবধানে সেখানে আবর্জনা বাছাই এবং প্রক্রিয়াকরণের কাজ শুরু হয়েছে। তবে এই প্রকল্প ঘিরে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনবসতি খুব কাছেই ডাম্পিং গ্রাউন্ড তৈরি হওয়ায় পরিবেশ দূষণ মারাত্মকভাবে বেড়েছে। দুর্গন্ধে নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। শ্বাসকষ্ট সহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। পাশাপাশি এলাকাবাসী তার সাথে কয়েকজন শ্বাসকষ্টে মারা গেছে। এছাড়া মাটির উর্বরতা নষ্ট হচ্ছে এবং ভূগর্ভস্থ জল দূষিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। ডাম্পিং গ্রাউন্ডে প্রতিদিন ট্রাকের পর ট্রাক আবর্জনা ঢোকার ফলে রাস্তাঘাট নোংরা হয়ে যাচ্ছে। হাইওয়ে রাস্তার সাইডে আবর্জনা ভর্তি পড়ে থাকে, যার ফলে দুর্গন্ধ ছড়ায়, চলাচলের সমস্যা হচ্ছে। এমনকি পথ চলতি মানুষ থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অন্যদিকে শহরের একাংশের মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে মেদিনীপুর শহরে দীর্ঘদিনের বর্জ্য সমস্যা অনেকটাই মিটবে। সঠিকভাবে পরিচালিত হলে শহর পরিচ্ছন্ন থাকবে এবং বর্জ্য থেকে সম্পদ তৈরির মাধ্যমে অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়া সম্ভব। সব মিলিয়ে উন্নয়ন ও পরিবেশ এই দুয়ের টানাপোড়েনে ধর্মা এলাকায় ডাম্পিং গ্রাউন্ড এখন বিতর্কের কেন্দ্রে। মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশের রিপোর্ট, বিগ নিউজ। এটা পৌরসভার পক্ষে খুব বড় উদ্যোগ, কারণ এখন আমাদের দেশে এবং বিদেশে যদি লোকে আপনারা গুগল সার্চ করেও দেখবেন যে প্রতিটা জিনিস রিসাইকেলিং প্রোডাক্ট অনেক কিছু হচ্ছে। টেক্সটাইল আইটেম থেকে নিয়ে পলিথিন আইটেম থেকে নিয়ে এভরিথিং আমাদের এখানে অনেক পরে হচ্ছে, কিন্তু অলরেডি অনেক রাজ্যে চালু আছে এবং এটা বড় উদ্যোগ একটা ফাঁকা জায়গায় হচ্ছে। আমি সেদিন দেখেছিলাম কিছু এলাকাবাসী একটা জুলুস করছে। কিছু ভালো কাজ হতে গেলে কিছু সমস্যার আমাদের সম্মুখীন হতে হবে, সেটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে। পার্মানেন্ট সলিউশন একটা টিন দিয়ে ব্যারিকেড হয়েছে, খুব ভালো। তার থেকে বড় কথা হচ্ছে আমাদের একটা লক্ষ্য করতে হবে যে রিসাইকেলের মাধ্যমে অনেক সুইপার যারা আছে, অনেক কুকুর গরু যা সব মরে সেগুলোও নিজে রাস্তার সাইডে ফেলে দেয়। এটার উপরে কড়া পদক্ষেপ নেওয়া উচিত এবং একটা টাওয়ারের প্রয়োজন আছে ওখানে সিকিউরিটি। সেকেন্ড থিং, একটা বড় চিমনি যাতে দূষণ মুক্তের জন্য সেই গ্যাস ধোঁয়া যেটা ফায়ারিং হবে বার্নিং ইউনিটটা, সেটা যেন উপরে স্প্রেড করে। তাহলে এলাকাবাসীর কোনো সমস্যা নেই এবং আগামী দিনে ভালো প্রয়াস হবে। আর এবং এটা নিয়ে প্রোডাক্ট করলে খোঁজ করলে দেখা যাবে অনেক প্রোডাক্টই আমরা রিসাইকেলিংয়ে খাচ্ছি কিন্তু বুঝতে পারছি না। খুব ভালো প্রয়াস এবং বাংলার বুকে এটা হওয়া উচিত। না কমের তো যদি এটা বলেন তাহলে আগামী দিনে দেখুন, আগে যেরকম ভাবে ময়লা ভ্যাটে যেত, এখন নাইটে সব জায়গা থেকে ভ্যাটের ময়লা প্রতিদিন চলে যাচ্ছে। আমাদেরও কিছু সচেতন হতে হবে। আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে শহর সচেতন করা যাবে না। নর্দমার মধ্যে এখন আমরা বোতল ফেলে দিচ্ছি, পলিথিন ফেলে দিচ্ছি, এগুলো কে দেখবে? সব জায়গায় তো মানুষের সিকিউরিটি মানুষ করবে না, মানুষকে নিজেকে দেখতে হবে। আমি আপনাকে দেখাবো, আমরা সবাই শিক্ষিত কিন্তু অ্যাওয়ারনেসের দরকার, কিন্তু মানুষ প্রকৃতভাবে নিচ্ছে না। সবসময় প্রশাসনকেই দায়ী করছে, এটা আমার সহমত নেই। ব্যক্তিগত মতে প্রত্যেককে নিজেকে সচেতন হবে, তবে শহর সচেতন হবে, দেশ সচেতন হবে, জেলা রাজ্য সবই সচেতন হবে। এডি বলুন। আমরা এখানে স্থায়ী বাসিন্দা, ঠিক আছে। আমরা বেশ কিছুদিন ধরেই এখানে আছি। তো আমাদের সামনে এখানে একটা ওই ময়লা ফেলার একটা খাদান আছে। তো ওখানে নিয়মিত সারা শহরের জঞ্জাল ফেলা হয় এবং কি শহরের বাইরের জঞ্জালও এনে ফেলা হয়। এবারে গ্রীষ্মকালে সারা বছরই একটা গন্ধ থাকে, তারপরে দূষণ, তারপরে মানে এটা একটা মেন রাস্তা, খড়গপুর মানে মেদিনীপুর থেকে বেরোনোর রাস্তা, মেদিনীপুর ঢোকার রাস্তা, একটা মেন রাস্তার ওপরে এরকম একটা দূষণযুক্ত জায়গা সকলকে পেরিয়ে যেতে হয়, সেটাও পরিবেশ দূষণ হচ্ছে। এবং গ্রীষ্মকালে বিকেলের পর থেকে আমরা কেউ জানলা দরজা খুলতে পারি না। শীতকালে সবাই দরজা বন্ধ করে থাকে, অতটা হয়তো বোঝা যায় না, তাও আমরা পাই গন্ধ। কিন্তু গ্রীষ্মকালে প্রচণ্ড গন্ধ, ফলে আমরা জানলা কপাট খুলতে পারি না। ছেলে মেয়ে থাকি, তার জন্য এই দূষণগুলো বাড়ির মধ্যে ঢুকছে। আর আরেকটা জিনিস হচ্ছে, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বিকেলের পর থেকে এরা জ্বালিয়ে দিচ্ছে এবং তার যে একটা মানে প্রচন্ড ধোঁয়া, সেটা দরজা জানলা বন্ধ থাকলেও ঘরের ভেতরে একটা সাফোকেশন হচ্ছে। এই মানে হাওয়াটা ঢুকছে, আমাদের বাচ্চা কাচ্চাদের নানা রকম রোগ জ্বালা কাশি এগুলো ভালো হচ্ছে না। বাতাসে একটা ডাস্ট উড়ছে, ছাই উড়ছে, সেইগুলো আমাদের ঘর নোংরা করছে, ভেতরে ঢুকছে।
তার সঙ্গে ওই যে নোংরাগুলো করা হচ্ছে সেটা তো মাটির তলাতেও যাচ্ছে। এবারে ধরুন আমরা যে পানীয় জলটা পান করছি, সেই জলটা আমরা এখানে পরীক্ষা করে দেখেছি, তাতেও দূষণ আছে। মানে আমরা জল, হাওয়া, বাতাস সব দিক থেকেই আমরা দূষণে পড়ে আছি। সেই জন্য আমরা এখানকার বাসিন্দা সবাই চাই এটার একটা কিছু ব্যবস্থা করা হোক, এটা থেকে আমরা মুক্তি চাই আর কি। পরে আমরা অনেকভাবেই অবজেকশন করেছি, সব জায়গায় যেখানে যেখানে যাওয়ার আমরা গেছি, বলেছি। এরপরেও যদি না হয় তাহলে আমাদেরকে আরো বৃহত্তর কিছু ভাবতে হবে। আপনার নাম? আমার নাম বৈশাখী শেঠ। কি বলা বলতে, এখানে সত্যি কথা বলতে যখন এই ডাম্পিংটা হয় তখন তো জনশূন্য ছিল, সেই জন্য এখানে হয়েছে। কিন্তু এখন ধীরে ধীরে তো প্রচুর বাড়িঘর হয়েছে, অনেকগুলো পল্লী তৈরি হয়েছে। তো সুতরাং এখানে মানুষের মানে বেঁচে থাকাটাই দুরূহ ব্যাপার হয়েছে। সন্ধে হলে বিকেলের পর থেকে ঘরের দরজা জানলা বন্ধ করে আমাদের দিকে থাকতে হয়। বাইরের প্রকৃতির হাওয়া আমরা নিতে পারি না, অক্সিজেন নিতে পারি না। এত অসহ্য একটা অবস্থা, প্রত্যেক দিন এইরকম হচ্ছে, প্রতিদিন। মানে কি বলবো, এতে করে বয়স্কদের তো অবস্থা খুবই, যেনারা ধরুন বাচ্চা তেনাদেরও অবস্থা খারাপ। আর আমাদের তো, আমরা সাধারণভাবে যে চলাফেরা করতে পারছি না, এবং দুর্গন্ধ আছে। তারপরে মানে বীভৎসভাবে ধোঁয়া উঠছে, আগুন জ্বলছে, ধোঁয়ায় ভর্তি, শ্বাস প্রশ্বাস নিতে পারা যাচ্ছে না। অনেক এখানে 3-4 জন শুনেছি নাকি শ্বাসকষ্টে মারা গেছেন এইসব লাঞ্চের এতে। তো আমরা অনেকভাবেই জানিয়েছি এবং সেই আন্দোলনও চলছে। এখন আমরা চাইছি এখান থেকে এটা উঠে যাক। অনেক জায়গাতে আমরা দেখেছি, কলকাতাতেও তো সেখান থেকে, যেখানে ছিল সেখান থেকে উঠে অন্য জায়গায় চলে গেছে। আর খড়গপুরেও ওই রকম ব্যবস্থাটা হয়েছে। কিন্তু এখান থেকে কেন হবে না? এখান থেকে আস্তে আস্তে উঠে যাক, তা নাহলে আমাদের এখানে বসবাস করা খুব দুরূহ ব্যাপার হয়ে যাচ্ছে। কি এখন আমাদের দিকে তো বাঁচতে হবে। এখানে ধরুন যারা পার্শ্ববর্তী বহু মানুষ, এখানে প্রায় 25-30 হাজার মানুষ বসবাস করে। 13-14টা পল্লী, কতগুলো বাড়ি রয়েছে এখানে? অনেকগুলো 13-14টা পল্লী আছে এখানে। হ্যাঁ, একটা এরিয়ায় আপনি এখানে এতটা এরিয়া, এটা আনন্দনগর, রামকৃষ্ণনগর, তারপরে বিবেকানন্দ নগর, হোসনাবাদের এইদিকে আছে, আপনার ক্যানেলের ওই দিকটা আছে, ওইটা কি একটা প্রগতিনগর। এরকম পরপর অনেকগুলো নগরী এবং বহু মানুষ এখন এখানে বাস করছে। সুতরাং এখানে তো মানে এই অবস্থা চললে আমাদের খুবই অসুবিধে হচ্ছে। আপনার নাম? আমার নাম সুনীল মান্না।